যদি কোনো অ্যাকশন মুভিতে শুধু মারামারি হচ্ছে কিন্তু সেই মারামারির পেছনে কোনো ইমোশনাল গল্প নেই, তখন সেই মারামারিগুলো আজাইরাই মনে হয়। কি ঠিক বললাম? তাই আজকে এমন এক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটি সেরা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন মুভি। তবে সেই মারামারিগুলোর পিছনে একটা দরিদ্র বাবা ও তার কলিজার টুকরো মেয়ের হৃদয় ছুঁয়ে যাওয়া এক ইমোশনাল গল্প আছে, যা আপনাকে কাঁদিয়ে দেবে। আর সহজ সরল বাবাটি তার মেয়ের জন্য শহরের সবচেয়ে বড় কিডন্যাপার গ্যাংয়ের বিরুদ্ধে একাই যেভাবে লড়াই করে তা আপনার শরীরে জোশ এনে দেবে। তো ছোট্ট একটা কিউট মেয়ে রেনি, যার মা নেই, শুধু বাবা আছে। সেই বাবাও আবার বোবা, কথা বলতে পারে না। তবে এটা তাদের সমস্যা ছিল না। সেই বোবা বাবাটি কাঠমিস্ত্রির কাজ করে তার কলিজার টুকরো মেয়েকে নিয়ে অনেক সুখে বসবাস করে আসছিল। কিন্তু 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 হঠাৎ একদিন একদল লোক সেই বাবার সামনে থেকে যখন তার কলিজার টুকরো মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন সহজ সরল বাবাটি তার মেয়ের জন্য যে ভয়ঙ্কর রূপ ধারণ করে, বাপরে বাপ, যা দেখলে গা শিউরে উঠবে। তো চলুন কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি এস আর রোমানা, ফিল্ম আপ ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি মাতিয়া নামের একজন মেয়ে সাংবাদিক রাত জেগে অফিসে কাজ করতেছে। এমন সময় তার স্বামী নাভিন ফোন করে বলে, তুমি কি আজকেও বাসায় আসবে না? মাতিয়া তার স্বামীকে বলে, তোমার কি ফুল বিক্রেতা সেই পিচ্চি ছেলেটির কথা মনে আছে, যে সিগন্যালে প্রায় আমাকে ফুল দিত? নাভিন বলে, হ্যাঁ, কেন? মাতিয়া বলে, ছেলেটি 1 সপ্তাহ ধরে নিখোঁজ, আর আমি একটা কিডন্যাপার গ্যাংয়ের সন্ধান পেয়েছি যারা এসব করতেছে। আমি ছেলেটির খোঁজে সেখানে যাচ্ছি। নাভিন বলে, প্লিজ এসবে জড়িও না, কতদিন হলো তোমার সাথে দেখা নেই, আজকে বাসায় আসো। মাতিয়া বলে, আই লাভ ইউ নাভিন, বাট ছেলেটিকে উদ্ধার করতে আমাকে যেতেই হবে। এই বলে মাতিয়া বেরিয়ে পড়ে। আর সিন কাট হলে দেখি মাতিয়া একটা পরিত্যক্ত কারখানা টাইপের জায়গায় চলে এসেছে। তো মাতিয়া ভয়ে ভয়ে এরিয়াটার ভিতরে ঢুকতেছে আর বোঝার চেষ্টা করতেছে তার সন্দেহ সঠিক কিনা। তো হঠাৎ মাতিয়া একটা ছেলের কান্নার আওয়াজ পায়। কান্নাটা একটা রুমের ভিতর থেকে আসতেছে, তাই মাতিয়া একটা ফুটো দিয়ে সেই রুমের ভিতরে তাকায়। এরপর মাতিয়া লোকগুলোকে ট্যাকেল দিতে দিতে চিল্লিয়ে পিচ্চিটিকে বলে, তুমি তাড়াতাড়ি পালাও। পিচ্চিটি তখন দৌড় দিলে মাতিয়া এবার নিশ্চিন্তে মারামারিতে ফোকাস দেয়। তো ওদিকে পিচ্চিটি পালাচ্ছিল, হঠাৎ দুম করে দুইজন সামনে আসে। একজন তীর ধনুক হাতে, আরেকজন স্যুট চশমা পরা ভদ্রলোক। তো এই জেন্টলম্যান টাইপের ছেলেটির নাম পাকলুং। পাকলুং মাতিয়াকে বলে, আফসোস, এত কষ্ট করেও ছেলেটিকে বাঁচাতে পারলে না। তবে আমার কোনো আফসোস নেই, একটা মারা গেছে, আর একটা তুলে আনবো। যাই হোক, অনেক রাত হয়েছে, বাসাতে বউ আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে যেতে হবে। লাল্লু, কাজটা শেষ করে আসিও। এই বলে পাকলুং চলে গেলে সিন চলে আসে পরের দিন সকালে এই শহরের একটা দরিদ্র পরিবারে। এই লোকটির নাম ওয়াং। ওয়াং কানে শোনে বাট কথা বলতে পারে না। সহজ ভাষায় বললে সে বোবা। ওয়াং এর কাজ দেখে বুঝতে পারতেছেন সে পেশায় একজন কাঠমিস্ত্রি। আর ওয়াং কুংফু প্র্যাকটিস করার জন্য যেটা বানালো, এটা আসলে তার জন্য নয়, সে অলরেডি কুংফু পারে। সে এটা বানালো তার একমাত্র আদরের মেয়ে রেনির জন্য। তো ওয়াং কাজের জন্য বাহিরে যেতে রেডি হয়ে তার মেয়ের রুমে আসে। হ্যাঁ, এই ঘুমন্ত পিচ্চিটি ওয়াং এর কলিজার টুকরো মেয়ে রেনি। রেনি ঘুমিয়ে আছে, তাই ওয়াং চুপচাপ তার ক্যাপ নিয়ে চলে যেতে ধরলে রেনি বলে ওঠে, পাপা কোথায় যাচ্ছ? ওয়াং ইশারায় বলে, কাজে যাচ্ছি, তুমি ঘুমাও। রেনি উঠে বসে ও বলে, পাপা আমিও তোমার সাথে যাই। এটা শুনে ওয়াং খুশি হয়ে তার ক্যাপটা তার মেয়েকে পরিয়ে দেয়। জানিয়ে রাখি, মেয়ের কোনো কথা ওয়াং এর হৃদয় ছুঁয়ে গেলে ওয়াং খুশি হয়ে এভাবে নিজের ক্যাপটা তার মেয়েকে পরিয়ে দিয়ে থাকে। সিন
চলে আসে একটা রেস্টুরেন্টে। ওয়াং এখানেই মিস্ত্রির কাজ করতে এসেছে আর রেনি সময় কাটানোর জন্য ব্লগ ভিডিও বানাচ্ছে। রেনি ভিডিওতে বলতেছে পাপা সংসার চালানোর জন্য সারাদিন কাজ করে, তাই আমাকে তেমন সময় দিতে পারে না। তবে আমি এসব নিয়ে কিছু মনে করি না, আমি পাপাকে খুব ভালোবাসি। তো চলুন আপনাদেরকে আমার পাপার কাজ দেখাই। এই বলে রেনি ক্যামেরাটা তার বাবার দিকে ধরলে দেখি ওয়াং কাজে বিজি। তো কাজের মাঝে ওয়াং ইশারায় তার মেয়ের থেকে একটা স্ক্রুড্রাইভার চাইলে তার মেয়ে একদম পারফেক্টভাবে সেটা ছুড়ে দেয়, যা দেখে বুঝতে পারি রেনি প্রায়ই তার বাবার কাজে হেল্প করে। তো রেনি ক্যামেরা তার বাবার কাছে এনে বলে ইনি একজন দক্ষ মিস্ত্রি ও আমার কিউট বাবা। বাবা একটু হাই জানাও তো। ওয়াং তখন মাথা বের করতে ধরতেই মাথায় আঘাত পেলে রেনির ফেস থেকে মুহূর্তের মাঝে খুশি গায়েব হয়ে যায়। সে বলে পাপা তুমি ঠিক আছো? ওয়াং তখন মিষ্টি একটা হাসি দেয়। তো কাজ শেষে ওয়াং রেস্টুরেন্ট মালিকের থেকে মজুরি নিয়ে ফিরতেছে। এমন সময় কিছু মাস্তান রেস্টুরেন্টে ঢুকে ও রেস্টুরেন্ট মালিকের থেকে চাঁদা আদায় করতে থাকে। এটা দেখে রেনি থেমে যায়, বাট ওয়াং এসব ঝামেলা থেকে গা বাঁচাতে রেনিকে টেনে নিয়ে চলে যায়। যেতে যেতে রেনি বলে লোকগুলো বৃদ্ধা আন্টির উপর অত্যাচার করছিল, তুমি প্রতিবাদ করলে না কেন? ওয়াং বলে এটা আমাদের বিষয় না। রেনি বলে তুমি সবকিছুতে এত ভয় পেলে কিভাবে চলবে? এই বলে রেনি থেমে যায় ও বলে পাপা আমি প্রতিদিন তোমার কাজে হেল্প করতে আসলে কেমন হয়? এটা শুনে ওয়াং তার ক্যাপটা খুলে তার মেয়েকে পরিয়ে দিয়ে আবার আপন মনে চলতে শুরু করে। সিন রাতে ওয়াং এর বাসায় আসতে দেখি ওয়াং তার মেয়েকে কুংফু প্র্যাকটিস করতে লাগিয়ে দিয়ে নিজে রান্না করতেছে। রেনি কুংফু প্র্যাকটিস করতে করতে একটা সময় বিরক্ত হয়ে যায় ও মাথায় আঘাত পায়। ওয়াং এগিয়ে আসলে রেনি বাবার উপর রাগ করে রুমের দিকে যেতে থাকে। তখন ওয়াং পিছন পিছন এসে তালি বাজায়। জানিয়ে রাখি ওয়াং নর্মালি তালি বাজানোর মাধ্যমেই তার মেয়েকে ডেকে থাকে। তো রেনি পিছন ফিরলে ওয়াং ইশারায় বলে তোমাকে কুংফু শিখতেই হবে, এটা তোমার আত্মরক্ষার জন্যই ভালো। তবে রেনি রাগ করে রুমে চলে যায়। সিন চলে আসে শহরের রাস্তার পাশের একটা স্ট্রিট ফুডের দোকানে। যে ছেলেটি নুডলস খাচ্ছে এর নাম নাভিন। হ্যাঁ এটা সেই নাভিন, ওই যে মুভির শুরুতে একটা মেয়ে সাংবাদিককে গুন্ডারা মেরে ফেললো না, এটা সেই মেয়ের স্বামী নাভিন। তো নাভিন তার নিখোঁজ বউকে খুঁজে বের করার জন্য সেই গ্যাংয়ের একটা ছেলের সাথে মিল লাগিয়েছে, যে গ্যাংটা এসব কিডন্যাপিং এর সাথে জড়িত। আর ছেলেটির নাম পীযূষ। নাভিন পীযূষকে বলে আমি একটা বায়ার পেয়েছি যে 30টি বাচ্চা কিনতে চায়, তুমি কি ম্যানেজ করে দিতে পারবে? পীযূষ কোনো কথা না বললে নাভিন অনেকগুলো টাকা বের করে বলে তোমার বসের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করে দাও। এই বলে নাভিন টাকাগুলো পীযূষকে দিয়ে বলে ডিলটা হয়ে গেলে তোমাকে এর 10 গুণ দিব। পীযূষ টাকা পেয়ে বলে ঠিক আছে আগামীকাল দেখা করাবো। তো পীযূষ চলে গেলে আমরা দেখি নাভিন পীযূষের সাথে করা আলাপগুলো গোপনে ভিডিও করেছে এবং তার বউ কিডন্যাপারদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ কালেক্ট করেছিল সেই ফোল্ডারের মাঝে এই ভিডিওটাও রাখতেছে। মানে নাভিন তার বউয়ের অসম্পূর্ণ ইনভেস্টিগেশন কমপ্লিট করার চেষ্টা করতেছে। তো নাভিন তার বউয়ের কথা মনে করে ইমোশনাল হয়ে তার বউয়ের হাতের রিংটা নিজের হাতে পড়ে ও এটা প্রার্থনা করতে থাকে সে যেন আগামীকাল তার বউকে খুঁজে পায়। সিন পরের দিন একটা সেলুনে আসলে দেখি ওয়াং তার মেয়ের রেনির চুলগুলো ছোট করে কেটে দেওয়ার জন্য এনেছে, কিন্তু রেনি কিছুতেই চুল ছোট করতে চাচ্ছে না। ওয়াং হাততালি দিয়ে বলে চুল ছোট করলে কুংফু প্র্যাকটিস করতে সুবিধা হবে। রেনি রাগ করে বলে আমি কুংফু শিখতে চাই না, চুল কাটলে ক্লাসের সবাই আমাকে পেতনি বলে খাপাবে। ওয়াং বলে দেখতে সুন্দর লাগার চেয়ে বরং তুমি নিজের আত্মরক্ষা করতে পারো এটাই আমার কাছে বড়, আমি তো আর সারা জীবন তোমাকে আগলে রাখতে পারবো না। রেনি রাগ করে বলে বলেছি না কুংফু আমার একদমই পছন্দ না। এই বলে রেনি রাগ করে উঠে সেলুন থেকে যেতে ধরলে ওয়াং হাততালি দেয়। তখন রেনি পিছন ফিরে বলে তুমি আমাকে ভালোই বাসো না। এই বলে রেনি রাগ করে বেরিয়ে গেলেও ওয়াংও যেতে ধরে। তখন সেলুনের আন্টি ওয়াংকে শান্ত করে বসাই ও রেনিকে ধরে আনার জন্য তার সহযোগী মহিলাকে পাঠাই। তো রেনি সেলুন থেকে বের হয়ে একটু যেতেই একটা পিচ্চি ছেলে খোঁড়াতে খোঁড়াতে এসে বলে আমার বোনকে একটা গাড়ি ধাক্কা দিয়েছে, প্লিজ আসো একটু সাহায্য করো। রেনি বলে কোথায়? ওই তো সামনেই। এই বলে ছেলেটি দৌড়াতে থাকলে পিছন পিছন রেনিও দৌড়ে চলে যায়। তাই সেলুনের মহিলাটি ফিরে এসে যেই না বলে আমি রেনিকে খুঁজে পাচ্ছি না, ব্যাস ওয়াং দুম করে উঠে দাঁড়ায় ও রেনিকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। ওদিকে রেনি পিচ্চি ছেলেটির সাথে অনেক দূরে দৌড়ে আসলে পিচ্চি ছেলেটি একটি গাড়ি দেখিয়ে বলে ওই তো ওখানে। রেনি তখন সেই গাড়ির কাছে আসতেই এই গেল। এটা কিন্তু সেই পীযূষ নাভিন যার সাথে 30টা বাচ্চার ডিলের ব্যাপারে আলাপ করলো। তো পীযূষ পিচ্চি ছেলেটিকে বলে হারামি মাত্র একটা এনেছিস কেন, আরো আনতে পারিসনি? আজ চল তোর খবর আছে। এই বলে পিচ্চিটিকে গাড়িতে তুলতে যায়। ওদিকে ওয়াং তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছে না, তার মেয়ে কোথায় গায়েব হলো বুঝতেও পারছে না। এমন সময় পীযূষ পিচ্চি ছেলেটিকে জোর করে গাড়িতে তুলতেছে, এটা দেখতে ওয়াং এর সন্দেহ হয়। বাট ওয়াং কিছু ভেবে ওঠার আগেই গাড়িটি চলে যেতে থাকে। ব্যাস কোনো কথা নেই, ওয়াং গাড়িটিকে ধরার জন্য প্রাণপণে দৌড় শুরু করে। এরপর যা ঘটে তা বর্ণনা করার মতো না, তাই অরিজিনাল সিনেই দেখুন আর মেয়ের প্রতি একজন বাবার ভালোবাসার গভীরতা ফিল করুন।
তো ওয়াং দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিন্তু এই গেল একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। ওয়াং নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে কিডন্যাপারদের গাড়িটি উধাও। তো ওয়াং তাড়াহুড়ো করে পাশের একটা পুলিশ স্টেশনে আসে এবং ডেস্কে থাকা পুলিশকে চিরকুটে লেখে লেখে বলতে থাকে যে তার মেয়ে এক্ষুনি কিডন্যাপ হয়েছে, কিডন্যাপারদের গাড়ির নাম্বার এটি এবং কিডন্যাপারগুলো দেখতে এমন এমন, সময় নেই, তাড়াতাড়ি স্টেপ নিন। এসব দেখে পুলিশটি অবাক হয়ে বলে, ভাই এভাবে তাড়াহুড়ো করে হয় না, আপনি ফর্ম পূরণ করুন। এটা শুনতে ওয়াং রেগে গেলে মেয়ে পুলিশ সার্জেন্ট ইউহানি এসে বলে, এখানে কি হচ্ছে? গিজু বলে, ম্যাম এই লোকটির মেয়ে কিডন্যাপ হয়েছে। ইউহানি তখন চিরকুটগুলো নিয়ে ওয়াংকে বলে, আমার সাথে আসুন। এমন সময় ক্যাপ্টেন এসে চিল্লিয়ে বলে, এখানে কি হচ্ছে? ইউহানি বলে, স্যার লোকটির মেয়ে কিডন্যাপ হয়েছে এবং কিডন্যাপারদের লোকটি গাড়ির নাম্বার এবং সকল তথ্য দিয়েছে। ক্যাপ্টেন সেগুলো দেখে কেন জানি বলে ওঠে, কেসটা সিরিয়াস কিছু নয়, আমরা রিপোর্ট লিখে নিচ্ছি, পরে দেখা যাবে। এইসব শুনে ওয়াং হতাশ হয়ে ফেরার সময় দেখে পুলিশ স্টেশনে তার মেয়ের মতো অনেক মিসিং কেস ঝুলে আছে। তাই ওয়াং রেগে মেগে বাসায় আসে। এরপর তো ওয়াং একটা হাতুড়ি আর তার মেয়ের একটা ফটো নিয়ে বাসা থেকে বের হয়। এখন প্রশ্ন, সে আন্দাজে আসলে কোথায় যাচ্ছে? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওয়াং কিডন্যাপারদের গাড়িতে একটা জায়গার আইকন এবং লগো দেখেছিল যেটা সে চেনে। তখনই সিন সেই জায়গাতে আসলে দেখি এটা একটা ফাইটিং গ্রাউন্ড এবং এখানে কিছু লোকের ফাইটিং চলতেছে। আর এই ফাইটিং গ্রাউন্ডের মালিক হচ্ছে এই লোকটি, মিস্টার সোয়াং। সেই সাথে এই লোকটি কিডন্যাপার গ্যাংয়ের মূল হোতা। তো ওয়াং এখানে আসলে আমরা দেখি নাভিনও এখানে এসেছে পীযূষের বসের সাথে, মানে মিস্টার সোয়াং এর সাথে দেখা করতে। এদিকে ওয়াং পীযূষকে দেখে বোঝা যায় সে সঠিক জায়গাতেই এসেছে। তো ওদিকে নাভিন মিস্টার সোয়াং এর সাথে দেখা করে বলে যে একজন বায়ার 30টি বাচ্চা নিতে চায় আর সেটা ডিল করার জন্যই সে এসেছে। তো একটা অপরিচিত ছেলে হঠাৎ এত বড় ডিল নিয়ে এসেছে, তাই সোয়াং এর একটু খটকা লাগে, বাট তেমন সন্দেহ না করে বলে, ঠিক আছে ডিল ডান, কবে লাগবে সেটা জানাও, আমরা কালেক্ট করে পাঠিয়ে দেব। কিন্তু নাভিনের উদ্দেশ্য তো সোয়াংয়ের গুডাউনে ঢুকে তার বউকে খোঁজা। তাই নাভিন বলে, না স্যার, আমার বায়ার আমাকে নিজে বাচ্চাগুলো দেখে বাছাই করে নিতে বলেছে। এটা শুনে সোয়াং হেসে দিয়ে বলে, তার মানে তোমাকে আমার গুডাউনে নিয়ে যাব? নাভিন হ্যাঁ বলতেই সোয়াংয়ের এবার সন্দেহ পাকা হয়ে যায় ও সোয়াং দুম করে নাভিনের কলার ধরে বলে, বল তুই কে? নাভিন বিন্দুমাত্র ভয় না পেয়ে যখন রিল্যাক্সে বলে, মিস্টার সোয়াং, আমি বললাম তো আমি একজন বায়ারের হয়ে ডিল করতে এসেছি। তখন সোয়াং কিছুক্ষণ থমেরে থেকে হেসে উঠেও বলে, আমি জাস্ট মজা করছিলাম। তখন নাভিনও খিলখিল করে হাসতে থাকে। আর হ্যাঁ, নাভিন কিন্তু এখানে আসা থেকে শুরু করে সবকিছুই গোপন ক্যামেরায় ভিডিও করতেছে। ওদিকে ওয়াং ভিতরে আসতে ধরলে সিকিউরিটিতে থাকা ছেলেগুলো আটকায়। এমন সময় পীযূষ ওয়াংকে দেখে কাছে এসে বলে, এখান থেকে বেরিয়ে যা বলছি। ওয়াং তখন মেয়ের ফটোটা দেখিয়ে বলে, মেয়েটি কোথায়? পীযূষ তখন দুম করে আক্রমণ করবে, তার আগে ওয়াং আক্রমণ করে বসে ও শুরু হয়ে যায় এক বাবার লড়াই। পীযূষ ওয়াংয়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে ফাইটিং গ্রাউন্ডের অ্যানাউন্স স্টেজে ওঠে এবং মাইকে চিল্লিয়ে সবাইকে শান্ত করে বলে, ওই লোকটি পিস্তল নিয়ে ভিতরে ঢুকে পড়েছে ফাইটারদেরকে মারার জন্য, তাই যে ফাইটার ওই লোকটিকে মারতে পারবে তাকে বিশাল টাকা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে সকল ফাইটার হিংস্র চোখে ওয়াংয়ের দিকে তাকায়। ওদিকে একজন দৌড়ে সোয়াংয়ের রুমে এসে বলে, বস নিচে একটা লোক পিস্তল হাতে ঢুকে সবাইকে মারতেছে। এটা শুনে নাভিন অবাক হয় যে এই সময় কে ঝামেলা পাকালো। ওদিকে সোয়াংয়ের সন্দেহ নাভিনের উপরই আসে যে ওটা তাহলে নাভিনেরই লোক। ব্যাস সোয়াং তার লোকদেরকে বলে, এই শালাকে মেরে ফেলো। এই বলে সোয়াং রেগে মেগে মিটিং সেরে চলে গেলে কি আর করার, নাভিন রিল্যাক্সে সিগারেট টানতে থাকে। এর মাঝে সোয়াংয়ের লোকেরা নাভিনকে মারতে আসলে একদিকে উপরতলায় নাভিনের মারামারি ও নিচতলায় ওয়াংয়ের মারামারি চলতে থাকে। একজন এসেছে তার বউয়ের খোঁজে, আরেকজন এসেছে তার মেয়ের খোঁজে, আর দুজনেই তাদের কলিজার টুকরো হারিয়েছে। তাই যা হওয়ার তাই, দুজনেই দুই জায়গায় তুফান তুলেছে।
ওয়াং সবাইকে মারার পর উপরতলার দিকে তাকালে নাভিনকে দেখে কিডন্যাপারদের লোক ভেবে রেগে মেগে তাকায়। ওদিকে নাভিনও ওয়াং এর দিকে রেগে মেগে তাকায়, কারণ এই লোকটির জন্যই নাভিনের এত সুন্দর একটা সাজানো প্ল্যান ভেস্তে গেল। তো যাই হোক, নাভিন সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে সিসিটিভি কন্ট্রোল রুমে এসে সকল সিসিটিভি ফুটেজ একটা পেন ড্রাইভে কপি করতে লাগিয়ে দেয়, যাতে এগুলো পুলিশকে দিতে পারে। তো ফাইল কপি হচ্ছে 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 আর একটু ঠিক তখনই তো মারামারির এক পর্যায়ে নাভিন ওয়াং এর মেয়ের ফটোটা দেখতে পেয়ে বলে ওঠে, দাঁড়ো, আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, আমি সোয়াং এর লোক নই। তুমি যেমন এই মেয়েটিকে খুঁজতে এসেছো, আমিও তেমন আমার ওয়াইফকে খুঁজতে এসেছি, চলো এখান থেকে পালাতে হবে। এই বলে নাভিন পেনড্রাইভটা নিয়ে পালাতে ধরলে ওয়াং পেনড্রাইভটা চাই। নাভিন বলে, এটা তো দিতে পারবো না, তবে হ্যাঁ, এটাতে থাকা ফুটেজগুলো অবশ্যই দেখাবো। এমন সময় আরো অনেকগুলো গুন্ডাদের আসার আওয়াজ হলে নাভিন পালাতে থাকলে পিছন পিছন ওয়াংও পালিয়ে যায়। সিন কাট হয়ে সোয়াং এর সেই গুডাউনে আসলে আমরা সেখানে রেইনি সহ আরো অনেকগুলো বাচ্চাকে দেখতে পাই। তো সেখানে সেই পিচ্চিটিকেও ঢোকানো হয় যে পিচ্চিটি রেইনিকে টোপে ফেলেছিল। তাই রেইনি রেগে মেগে সেই ছেলেকে বলে, আমি তোমাকে হেল্প করতে গিয়েছিলাম আর তুমি আমাকে বিপদে ফেললে কেন? ছেলেটি কোনো জবাব না দিলে রেইনি রেগে যায়। তখন ছেলেটি উল্টো রেইনির উপর রেগে গিয়ে বলে, আমি হেল্প চাইলে তুমি আসবে কেন? বলো তো তুমি নিজেই। এটা শুনতেই রেইনি রেগে মেগে ছেলেটিকে মারতে ধরলে ছেলেটির সাথে রেইনির মারামারি লেগে যায়। চিল্লাচিল্লির আওয়াজ শুনে একজন লোক এসে রেইনিকে ধরতেই রেইনি তার গায়ের শার্টটা খুলে হাত ফসকে পালাতে ধরে। ঠিক তখনই জিয়ানের লাথিতে রেইনি আবারও ভিতরে এসে পড়ে। লোকটি বলে, থাক, আর মারিস না, তোর বাবা এদেরকে জীবিত চালান করতে চায়। তখন আমরা বুঝতে পারি সোয়াং তাহলে জিয়ানের বাবা হয়। ওদিকে নাভিন ওয়াংকে নিয়ে গাড়িতে করে একটা নিরিবিলি জায়গায় এসে থামে। এরপর ওয়াংয়ের সাথে হাই হ্যালো করবে, বাট ওয়াং কোনো কথারই জবাব দিচ্ছে না। তখন এসে নাভিন বুঝতে পারে এই লোকটি আসলে বোবা। তো নাভিন ওখান থেকে ভিডিও করে আনা ফুটেজগুলো প্লে করে দেখতেছে। হঠাৎ ওয়াং ভিডিও থামিয়ে জিয়ানকে দেখিয়ে ইশারায় বলে, এই লোকটি আমার মেয়েকে কিডন্যাপ করেছে। নাভিন তখন সোয়াং এর ফটো দেখিয়ে বলে, একে চেনো? ওয়াং না বললে নাভিন বলে, ইনি মিস্টার সোয়াং। আচ্ছা, গাড়ির পিছনে আসো, তোমাকে কিছু জিনিস দেখাই। এই বলে নাভিন গাড়ির পিছনটা খুললে আমরা দেখি এই অবস্থা। নাভিন বলে, এটা আমার ওয়াইফের গাড়ি, সে একজন সাংবাদিক ছিল। মিস্টার সোয়াং এই শহরের সবচেয়ে বড় মানব পাচারকারী। আমার ওয়াইফ সোয়াং এর বিরুদ্ধে সকল প্রমাণাদি কালেক্ট করছিল। ওর নাম মাতিয়া, আর এসব করতে গিয়ে ও নিখোঁজ হয়েছে। এই বলে নাভিন ইমোশনাল হয়ে মাতিয়ার ফটো দেখতে থাকে। এরপর ওয়াং এর হাত থেকে রেইনির ফটোটা নিলে দেখে সেটা আসলে একটা জন্মদিনের কার্ড। কার্ডটি পড়ে নাভিন জানতে পারে নিখোঁজ মেয়েটির নাম রেইনি এবং এই লোকটির নাম ওয়াং, আর রেইনি ওয়াং এর মেয়ে। তো নাভিন বলে, আমার ওয়াইফ সোয়াং এর সম্পর্কে যা যা তথ্য কালেক্ট করে রেখে গেছে আমি এখনো সেগুলো ঠিকমতো ঘেটে দেখার সময় পাইনি। যতটুকু জানতে পেরেছি তা হলো সোয়াং কাস্টমার পাওয়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে কোনো এক লোকেশনে লুকিয়ে রাখে, বাট সেই লোকেশনটা আমি জানবো তার আগেই তো তুমি সব ভেস্তে দিয়েছ। এমন সময় ওয়াং নাভিনের ওয়াইফের তোলা 3টি ফটো একত্র করে ইশারায় বলে, দেখো, এই 3টি লোকেশনে একই ট্রাক দাঁড়িয়ে আছে, তার মানে এই 3টি লোকেশন সোয়াং এরই। নাভিন তখন সিসিটিভি ফুটেজে দেখে সেই ট্রাকটা একটা বরফ ডেলিভারি সার্ভিসের, যা থেকে নাভিন 2টি জিনিস বুঝতে পারে। এক, ট্রাকটা যেহেতু সাউন্ড প্রুফ, তার মানে এটাতে করেই বাচ্চাদেরকে গুডাউনে নিয়ে যাওয়া হয়। 2, এই ট্রাকটা যে বরফ ডেলিভারি কোম্পানির, সেই কোম্পানির গুডাউনেই তাহলে বাচ্চারা আছে। ব্যাস, এরা সেই বরফ তৈরির কারখানার পাশে চলে আসে। ওয়াং তাড়াহুড়ো করে কারখানার ভিতরে যাওয়ার জন্য নামতে ধরলে নাভিন বলে, আরে থামো, ভিতরে তো শত শত লোক থাকতে পারে, উত্তেজিত হলে হবে না। তখন ওয়াং একটা চিরকুটে লেখে, সময় নেই। নাভিন বলে, তাহলে প্ল্যান কি? ওয়াং ইশারায় বলে, আমি এই দিক দিয়ে ঢুকবো আর তুমি ওদিক দিয়ে ঢুকবে। এই বলে ওয়াং গাড়ি থেকে নেমে হনহন করে কারখানার দিকে যেতে থাকে। একজন পথ আটকাতেই এইলে। ওদিকে নাভিন কারখানার পিছন দিক দিয়ে ভিতরে ঢুকে পড়ে ও আশেপাশের রুমগুলোতে উকি মেরে তার বউকে খুঁজতে থাকে। ঠিক তখনই জিয়ান এসে এইলে। এরপর ভয়ঙ্কর স্টাইলে বলে ওঠে, বাবা বলেছে বাহিরের লোকের এখানে প্রবেশ নিষেধ। ওদিকে ওয়াং একের পর এক লোককে মেরে সামনে এগিয়ে যেতে থাকলে 10-12 জন লোককে কুকুকাত করার পর ফাইনালি কারখানার ভিতরে পৌঁছে যায়। এরপর সে হন্য হয়ে আশেপাশে তার মেয়েকে খুঁজতে খুঁজতে কেবল উপরতলায় উঠবে, বুম করে একটা গুলি ছুটে আসে। তখন আমরা দেখি এটা সোয়াং। তো এদিকে সোয়াং ও ওয়াং আর ওদিকে নাভিন ও জিয়ান। ব্যাস, এখন যে লেভেলের অ্যাকশন হতে চলেছে তাই এনজয় করার মতো। তাই অরিজিনাল সিনেই দিলাম, উপভোগ করুন।
তো ওয়াং উপরতলার মেঝে ভেঙে নিচে পড়ে গেলে সেই রুমের ভিতরে পড়ে যেখানে রেইনিকে রাখা হয়েছিল। ওয়াং সেখানে রেইনির রক্তমাখা শার্টটা দেখতে পেলে মুহূর্তের মাঝে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কষ্টে পাগলের মতো নিজেই নিজেকে আঘাত করতে থাকে, এটা ভেবে যে সে তার মেয়েকে বাঁচাতে পারলো না। তো এদিকে ওয়াংয়ের রক্ত মাথায় উঠে গেছে, আর ওদিকে সিন উপরে আসলে দেখি জিয়ান ও নাভিনের মারামারি চলতেছে। তো এদিকে ওয়াং রাগের চোটে জিয়ানের ফেসে মেরেই যাচ্ছে। নাভিন ভেবে পাচ্ছে না ওয়াংয়ের এত রাগ উঠলো কেন। তখন নাভিন রেইনির রক্তমাখা শার্টটা দেখতে পেলে ঘটনাটা বুঝে যায়। ও দৌড়ে এসে ওয়াংকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কিন্তু ওয়াংয়ের রাগ যেন কিছুতেই ফুরোচ্ছে না। ওয়াং রাগের মাথায় রাইফেল হাতে নিলে নাভিন ওয়াংকে আটকে ফেলে। ও বলে, ওকে মেরে ফেললেই সমাধান হবে না, হয়তো তোমার মেয়ে এখনো বেঁচে আছে। এটা বলতেই নাভিনের তার নিজের ওয়াইফের কথাই মনে পড়ে যায়। সে কি এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকে তো কোথায় আছে? তখন এদের মাথায় আসে সোয়াংকে ধরলেই হবে। ব্যাস, এরা সোয়াংকে ধরে এভাবে বেঁধে ফেলে ও বিদ্যুতের লাইন সেট আপ করে। ওয়াং জিজ্ঞেস করে, বল আমার মেয়ে কোথায়? কিন্তু না, সোয়াং কিছুতেই মুখ খুলছে না। রেগে মেগে ওয়াং ধ্যান করে বিদ্যুতের লাইনটা অন করে দিলে নাভিন ভাবে সামান্য পরে হয়তো অফ করবে, কিন্তু এ কি, ওয়াং রাগের চোটে অফ করার নামই নিচ্ছে না। এটা দেখে নাভিন দৌড়ে গিয়ে লাইনটা অফ করে দেয়। ও ওয়াংকে শান্ত করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? দাঁড়াও, আমি বিষয়টা দেখতেছি। এই বলে নাভিন সোয়াংয়ের কাছে এসে ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে, বাট না, সোয়াং কিছুতেই মুখ খুলছে না। তারপরেও নাভিন ধৈর্য ধরে ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন সোয়াং বলে ওঠে, তোরা কে রে? তোরা কি সাংবাদিক নাকি? কিছুদিন আগে একটা মেয়ে সাংবাদিক এসেছিল, আমরা তার কি দশা করেছি তোর জানা আছে? এটা শুনতেই নাভিন থমকে যায়। ও কাছে এসে তার ওয়াইফের ফটো দেখিয়ে বলে, তুই এই মেয়েটির কথা বলছিস? সোয়াং বলে, হ্যাঁ। এবার নাভিন বলে, বল এই মেয়েটি কোথায় আছে? কিন্তু না, সোয়াং কিছুতেই মুখ খুলছে না। এবার নাভিনের এতটা রাগ ওঠে যে সে গিয়ে ধ্যান করে বিদ্যুতের লাইনটা অন করে দেয়। ওয়াং ভাবতেছে নাভিন তাকে এমনটা করতে আটকিয়েছিল, সো নাভিন একটুর মাঝে অফ করবে, কিন্তু এ কি, নাভিন অফ করার নামই নিচ্ছে না। এবার ওয়াং তাড়াহুড়ো করে অফ করে দিলে সোয়াং বলে ওঠে, আমি সত্যিই তোমার ওয়াইফের বর্তমান অবস্থা জানি না। আমার এই বিজনেসে আরেকটা পার্টনার আছে, নাম পাকলুং, সে এসব হ্যান্ডেল করে, আর সে এসব স্ন্যাক পিটে করে থাকে। নাভিন অবাক হয়ে বলে, এই স্ন্যাক পিটটা আবার কোথায়? তখন সিন সেই স্ন্যাক পিটে আসলে দেখি, হ্যাঁ, বাচ্চাদেরকে আসলে এখানেই রাখা হয়েছে। ওয়াং ও নাভিন খুঁজতে খুঁজতে সেই স্ন্যাক পিটের সামনে আসলে দেখে, হ্যাঁ, এখানেও সেই বরফ ডেলিভারি ট্রাক দাঁড় করানো, মানে তারা সঠিক লোকেশনে এসেছে। ওদিকে রেইনির খোঁজে বরফ কারখানায় হামলা হয়েছে এই নিউজ শুনে একজন লোক রেইনিকে অন্য জায়গায় লুকিয়ে রাখার জন্য নিয়ে যেতে আসলে রেইনি দুম করে হামলা করে বসে। ও একা পালাতে ধরে থেমে গিয়ে সব বাচ্চাদেরকেই পালাতে বলে। তখন সব বাচ্চারাই রুম থেকে বেরিয়ে পড়ে। ও এখান থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করে। এদিকে ওয়াং ও নাভিন চুপি চুপি স্ন্যাক পিটের ভিতরে ঢুকলে নাভিন ফেসবুক লাইভে আসেও বলে, হায় আমি নাভিন, গত কয়েক মাসে এই শহরে যতগুলো বাচ্চা কিডন্যাপ হয়েছে তার পিছনে কে কে আছে আমি খুঁজে পেয়েছি। সকল বাচ্চাদেরকে স্ন্যাক পিটে রাখা হয়েছে, আর আমি এখন সেখানেই এসেছি। প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করুন এবং পারলে আমাদেরকে হেল্প করতে এগিয়ে আসুন। ওদিকে বাচ্চারা পালাচ্ছিল, হঠাৎ গুন্ডারা দেখে ফেলে ও পথ আটকায়। ততক্ষণে রেইনি পালিয়ে অন্য রাস্তায় চলে গেছে। তো বাচ্চারা চিল্লাতে শুরু করলে সেটা ওয়াং ও নাভিনের কানে আসে। ব্যাস, এরা সেদিকে দৌড় শুরু করে। ওদিকে নাভিনের ফেসবুক লাইভটি ভাইরাল হয়ে যায় ও সেটা পুলিশ ডিপার্টমেন্টের লোকদেরও নজরে পড়ে। মেয়ে পুলিশ সার্জেন্ট ইয়োহানি ভিডিওটি দেখে তো রীতিমতো অবাক। এদিকে রেইনি পালাচ্ছে, হঠাৎ গুন্ডারা রেইনিকে ধরে ফেলে ও লাঠি মেরে ফেলে দেয়। রেইনি উঠে দাঁড়াতেই সেখানে ওয়াং এসে পড়ে। এরপর তো রেইনি দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। ও কাঁদতে কাঁদতে বলে, সরি পাপা, আমাকে মাফ করে দাও। মেয়ের এমন অসহায় কান্না দেখে ওয়াং নিজেও এবার কেঁদে ফেলে ও মেয়েকে আবার বুকে জড়িয়ে নেয়। নাভিন বলে ওঠে, ওদের আরও টিম আসতেছে, আমাদেরকে দ্রুত এখান থেকে পালাতে হবে। ওয়াং তখন রেইনিকে নিয়ে পালাতে থাকলে রেইনি থেমে যায় ও বলে, এখানে অনেক আটকা পড়া বাচ্চা আছে, আমি ওদেরকে রেখে একা এভাবে পালাতে পারবো না। এটা শুনে নাভিন বলে, ওদেরকে কোথায় রেখেছে? রেইনি বলে, দোতলায় একটা রুমে। নাভিন বলে, ঠিক আছে, তুমি বাবার সাথে যাও, বাকিটা আমি দেখতেছি। এরপর নাভিন ওয়াংকে বলে, তোমার মিশন শেষ, কিন্তু আমার মিশন এখনো বাকি, তুমি রেইনিকে নিয়ে চলে যাও। কিন্তু ওয়াং নাভিনকে এভাবে একা রেখে কিছুতেই চলে যেতে রাজি হয় না। সিন স্ন্যাক পিটের বাহিরে আসলে দেখি
পুলিশ সার্জেন্ট ইয়োহানি পুরো পুলিশ ফোর্স নিয়ে চলে এসেছে, কিন্তু সে মিশন শুরু করবে এমন সময় ক্যাপ্টেন এসে থামানোর চেষ্টা করলে ইয়োহানি ক্যাপ্টেনের তোয়াক্কা না করে তার টিমকে মিশন শুরু করতে বলে। ব্যাস, এরপর ইয়োহানি বিল্ডিং এর দিকে এভাবে তেড়ে আসলে পিছন পিছন পুরো পুলিশ টিম দৌড়াতে শুরু করে আর সিন চলে আসে বিরাট একটা আলিশান বাড়িতে। সেখানে আমরা সোয়াং এর দ্বিতীয় পার্টনার পাকলুংকে দেখতে পাই। সে তার প্রেগনেন্ট বউয়ের সাথে সময় কাটাচ্ছিল। এমন সময় পুলিশ ক্যাপ্টেন ফোন করে বলে যে লোকটি তার মেয়ের খোঁজে থানায় এসেছিল সে লোক এবং একটা সাংবাদিকের স্বামী দুজনে মিলে তোমার বিজনেস পার্টনার সোয়াং এর বরফ কারখানায় হামলা করেছিল। এরপর সোয়াং এর থেকে ঠিকানা নিয়ে তোমার স্নেক পিট বিল্ডিং এ এসেছে। তখন সোয়াং এর কাছে আসলে দেখি সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পালাচ্ছে আর কাকে যেন ফোন করে বলতেছে স্পিড বোট রেডি করো, পালাতে হবে। আমি স্নেক পিটের ঠিকানা দিয়েছি, এটা পাকলুং জানলে আমাকে জিন্দা রাখবে না। এই বলে সোয়াং গাড়ির দিকে যাচ্ছে, তখনই গেল কে যেন তীর মেরেছে। এরপর দেখি এটা আর কেউ নয়, এটা পাকলুং এর ডান হাত লাল্লু। এবার একটা জিনিস ক্লিয়ার হয়, তা হলো সোয়াং এর ডান হাত সোয়াং এর ছেলে জিহান, ওই যে গন্ডারের মতো দেখতে, আর পাকলুং এর ডান হাত হচ্ছে এই লাল্লু যে তীর ছোড়ার ওস্তাদ। তো পাকলুং সোয়াং এর কি হাল করে সেটা না দেখিয়ে সিন চলে আসে স্নেক পিট বিল্ডিং এর ভিতরে। আমরা দেখি রেনি তার বাবা ও নাভিনকে সেই রুমে নিয়ে এসেছে যেখানে বাকি বাচ্চারা আছে। তো রেনি সকল বাচ্চাদেরকে তার সাথে নিয়ে পালাতে শুরু করে। এমন সময় একদল গুন্ডা তেড়ে আসলে ওয়াং সকল বাচ্চাদেরকে উপরতলায় পাঠিয়ে দিয়ে নাভিনের সাথে মিলে তুফান শুরু করে দেয়। তো পুলিশ ফোর্স এখানে পৌঁছে গেলে গুলি করে পরিস্থিতিটা আয়ত্ত আনে আর নাভিন ও ওয়াং যেন হাফ ছেড়ে বাঁচে। ওদিকে পাকলুং স্নেক পিটের দিকে আসলে পথের মাঝে অনলাইনে নিউজে দেখে নিউজ রিপোর্টার বলতেছে পুলিশ স্নেক পিট থেকে 20টিরও বেশি কিডন্যাপ হওয়া বাচ্চা উদ্ধার করেছে এবং থানায় নিয়ে গেছে। সেই সাথে এই মিশনের হিরো ওয়াং ও নাভিনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কিডন্যাপিং এর পিছনে পাকলুং নামের একজন বিজনেসম্যানের নাম সামনে আসতেছে। সিন তখন থানায় আসলে দেখি সকল বাচ্চাদেরকে তাদের মা বাবার হাতে হস্তান্তর করার প্রসেস চলতেছে। ইয়োহানি ওয়াং এর সকল জবানবন্দি নিয়ে সেটাতে সিগনেচার করতে দিয়ে বলে আমি সাক্ষ্য দিব যে আপনি আত্মরক্ষার জন্য এসব করেছেন, বাট আপনাকে অফিসিয়ালি এখনই ছাড়তে পারছি না যতক্ষণ না জামিন মঞ্জুর হচ্ছে। আর জামিন প্রসেসের জন্য আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে থানাতে আটক থাকতে হবে। প্লিজ কিছু মনে করবেন না। আর হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার মেয়ের খেয়াল রাখবো। কেয়ার করার ওয়াং তার মেয়েকে আদর করে ছেলের দিকে যেতে থাকলে পিছন থেকে ইয়োহানি বলে ওঠে তুমি এত ভয়ঙ্কর একটা গ্যাংয়ের সাথে পাঙ্গা নিয়েছিলে, আসলে তুমি কে? তখন ওয়াং তার মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠে আমি শুধুমাত্র একজন বাবা। এটা শুনে রেইনি খুশি হয়ে যায়। কি ভাবছেন মুভি শেষ? একদম না, মুভির আসল মজা তো কেবল শুরু হতে যাচ্ছে। তো সিন চলে আসে সোয়াং এর বরফ কারখানায়। জিয়ানের জ্ঞান ফিরতে সে উঠে পড়েও তার বাবাকে খুঁজতে শুরু করে, কারণ জিয়ান তার বাবাকে পাগলের মতো ভালোবাসে। তো জিয়ান বাবাকে খুঁজতেছে, হঠাৎ বাবার এই দশা দেখে রীতিমতো থমকে যায়। কে তার বাবার এই দশা করেছে সেটা জিয়ানের বুঝতে বাকি নেই, কারণ তীর দিয়ে মারা এটা কার কাজ সে জানে। ওদিকে ওয়াংকে সেলে ঢুকানো হলে আমরা দেখি নাভিনকেও সেলে রাখা হয়েছে। তো সিকিউরিটি সেলে তালা মেরে চাবিটা টেবিলে রেখে চলে যায়। নাভিন ইমোশনাল হয়ে তার ওয়াইফের রিংটা বোলাতে থাকে ও ওয়াংকে বলে তুমি তো তোমার মেয়েকে খুঁজে পেলে, কিন্তু আমি এখনো জানতেই পারলাম না আমার ওয়াইফ এখন কোথায় আছে, সে কি আদৌ জীবিত আছে? তবে আমার মন বলছে সে হয়তো এখনো বেঁচে আছে। সিন বাহিরে আসলে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে লাল্লু থানার ভিতরে ঢুকতেছে। ব্যাস ধ্যামধ্যাম করে থানার সকল লাইট অফ হতে শুরু করে ও গোলাগুলির আওয়াজ শুরু হয়। ওয়াং বুঝতে পারে থানায় হামলা শুরু হয়েছে আর টেনশনের বিষয় হলো ওয়াং এর কলিজার টুকরো মেয়ে থানার ভিতরেই বসে আছে। সিন থানার বাহিরে আসতে দেখি পাকলুং লাল্লুকে ভিতরে পাঠিয়ে দিয়ে বাহিরে গাড়িতে বসে আছে আর লাল্লু এদিকে ধ্যামাধ্যাম তীর মেরে সবাইকে খতম করে যাচ্ছে। তো গোলাগুলির আওয়াজ শুনে রেনি ভয় পেয়ে ইয়োহানিকে বলে আমার বাবা কোথায়? ইয়োহানি বলে ভয় পেও না, এখানে চুপচাপ বসে থাকো, আমি দেখে আসি কি হয়েছে। এই বলে ইয়োহানি বাহিরে এসেই লাল্লুর দিকে গুলি ছুড়লে লাল্লু ধ্যাম করে ইয়োহানিকেই তীর মেরে দেয়। এমন সময় পাকলুং এসেই তো লাল্লু আর পাকলুং এবার একত্র হলে দুজনেই ভিতরের দিকে যেতে থাকে আর পাকলুং বলে দেখো এই পিচ্চি মেয়েটি এবং ওর বাবা কোথায়, ওদেরকে আমার চাই।
সিন তখন ওয়াংয়ের কাছে আসলে দেখি সে সেল থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু চাবি তো লাগবে। চাবিটা মেঝেতে পড়ে আছে, বাট অত দূর অব্দি হাতটা যাচ্ছে না। নাভিন তখন সেলের রড ফাঁকা করার চেষ্টা শুরু করে। সিন লাল্লুর কাছে আসে, এটা সেলের দিকেই আসতেছে, কিন্তু এটা সেলের কাছে পৌঁছালে দেখে সেলের দরজা খোলা ও সেল ফাঁকা, মানে ওয়াং ও নাভিন বের হয়ে চলে গেছে। তো ওয়াং তার মেয়েকে খুঁজতে থাকলে ফাইনালি খুঁজে পায় ও মেয়েকে নিয়ে পালাতে শুরু করে। এমন সময় পাকলুং সামনে এসে দাঁড়ায়। এরা তখন অন্যদিকে যেতে ধরলে সেদিকে লাল্লু এসে দাঁড়ায়। পাকলুং বলে, তুই তাহলে সেই বোবা যে আমার পুরো সাম্রাজ্য মাটিতে মিশিয়ে দিয়েছিস? তো এদিকে পাকলুং কথা বলতেছে আর ওদিকে লাল্লু তীর নিশানা করতেছে। এরপর লাল্লু তীর মারবে, দুম করে আহত পুলিশটি লাল্লুর পা টেনে ধরে আর তীরটার নিশানা মিস করে। ব্যাস, এই সুযোগে এরা পালাতে শুরু করলে পাকলুং পথ আটকে দাঁড়ায়। তখন তো এরা মারামারি করতেছে, এমন সময় হঠাৎ সিংহের মতো গর্জন করে কে যেন এদের দিকে ছুটে আসতে থাকে। এরপর কোনো কথা নেই, সিংহের মতো এসেই নাভিনের উপর হামলে পড়ে। তখন এরা দেখে এটা জিহান। নাভিন ও ওয়াং বুঝে যায় জিয়ান এদের দুজনকে মারতে এসেছে, তাই নাভিন ও ওয়াং পজিশন নিয়ে দাঁড়ায়। কিন্তু 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 জিয়ান দুম করে পাকলুংকে হামলা শুরু করেছে, মানে সে তার বাবার হত্যার বদলা নিতে এসেছে। ওয়াং ও নাভিন তো বুঝতে পারছে না জিয়ান নিজের দলের লোককে কেন মারতেছে, বাট যে জন্যই মারুক এদের তো সুবিধাই হলো, তাই এরা এই সুযোগে লাল্লুকে হামলা শুরু করে। এরপর এই 5 জনের যে মারাত্মক অ্যাকশন শুরু হয়, কি আর বলবো, পুরো এনজয় করার মতো, একদম ন্যাচারাল হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন। অরিজিনাল মুভিতে এখানে টানা 25 মিনিটের অ্যাকশন সিন আছে। হ্যাঁ, টানা 25 মিনিট শুধু অ্যাকশন। তবে মজার বিষয় হলো এত লম্বা অ্যাকশন সিন হওয়ার পরেও অ্যাকশনগুলো এতটাই এনজয়ফুল যে টানা 25 মিনিট অ্যাকশন সিন দেখতেও আমার বিন্দুমাত্র বোরিং লাগে। তো নেন, আপনারাও একটু এনজয় করুন। তো নাভিন ছিটকে পড়ে গেলে নাভিনের হাত থেকে তার ওয়াইফের রিংটা পড়ে যায়। নাভিন সেটা নিতে ধরতেই দুম করে লাল্লু সেটা তুলে নেয় ও বলে, ও এটা তাহলে তোর সাংবাদিক বউয়ের? মেয়েটি সত্যিই অনেক সাহসী ছিল রে, আমার তীরের সামনে নির্ভীক দাঁড়িয়েছিল, এমনকি আমার তীর খেয়েও অনেকক্ষণ পর মরেছে। মরে গেছে? এটা শুনতেই তো নাভিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। ব্যাস, নাভিন অনেক কষ্টে উঠে দাঁড়ায়। এরপর তো লাল্লু নাভিনকে চাকু মারলো, মরতে মরতেও নাভিন লাল্লুর হাত থেকে রিংটা টেনে খুলে নেয়। এরপর কোনো কথা নেই, লাল্লুর গলায় কামড় বসিয়ে দিয়ে একেবারে টেনে মাংস ছিঁড়ে নেয়। তারপর যা হওয়ার তাই, নাভিন ও লাল্লু দুজনেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। উপরতলা থেকে নাভিনের এই অবস্থা দেখে ওয়াং নিচে ছুটে আসে, আর উপরতলায় জিয়ান ও পাকলুংয়ের মারামারি চলতেছে। তো ওয়াং নাভিনের হার্টবিট চেক করার জন্য মাথা নিচু করলে নাভিন মৃদু স্বরে বলে, ওর বন্ধু, ওরা আমার মাতিয়াকে মেরে ফেলেছে। এই বলে নাভিন মাতিয়ার রিংটা দেখতে থাকলে একটুর মাঝে রিংটা হাত থেকে পড়ে যায়, মানে নাভিন মারা গেছে। ওয়াং ইমোশনাল হয়ে রিংটা নাভিনের হাতে রেখে দেয়। এরপর রেগে মেগে উপরতলায় থাকা পাকলুংয়ের দিকে তাকায়। পাকলুং সেদিকে গুরুত্ব না দিয়ে বরং ওয়াংয়ের মেয়েকে খুঁজতে লেগে পড়ে।
乌梅子叔叔，快醒醒！别死！ 谢谢。তো সিন 1 মাস পরে চলে আসে। আমরা দেখি কে যেন নাভিনের স্মৃতিস্বরূপ সমুদ্র পাড়ের নাভিন ও নাভিনের স্ত্রীর রিং দুটো বাঁধতেছে, যেটাতে লেখা নাভিন প্লাস মাতিয়া। আর এই লোকটি আসলে ওয়াং। তো সমুদ্র থেকে ফেরার পথে ওয়াং তার মেয়েকে বলে, তোমাকে অনেক কিউট দেখাচ্ছে। রেনি খুশি হয়, ও থেমে গিয়ে বলে, আচ্ছা পাপা, তোমারও মাম্মির স্টোরি কি ছিল প্লিজ বলবে? ওয়াং ইমোশনাল হয়, বাট নিজেকে সামলে নিয়ে ইশারায় বলে, আসো বলতেছি। এরপর মেয়েকে সমুদ্র তীরে বসিয়ে নিয়ে স্টোরি বলতে শুরু করে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। নর্মালি যারা ইংলিশ অ্যাকশন মুভি দেখেন, আমার ধারণা তারা হয়তো মুভির মাঝে ইমোশনাল স্টোরি থাকাটা পছন্দ করেন না, কিন্তু এই মুভিতে ইমোশনাল স্টোরি ছিল। তাই জানি না মুভিটি আপনাদের ভালো লেগেছে কিনা। সবাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের পছন্দ অপছন্দের ব্যাপারে জানতে পারবো এবং আগামীতে সেই অনুযায়ী মুভি সিলেক্ট করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ করে নিন, কারণ আমি যে পরিমাণে কষ্ট করে সেরা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, সেই অনুপাতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আসতেছে না, ফলে ভিউ কম হচ্ছে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।